আচ্ছা, তাহলে আজকে আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে টাইমিং এন্ড কন্ট্রোল। তো টাইমিং এন্ড কন্ট্রোলটা হচ্ছে আমাদের বেসিক্যালি যে সিপিইউ আছে, কম্পিউটার ইউনিট, সেই কম্পিউটিং ইউনিটের একটা অংশ হচ্ছে টাইমিং এন্ড কন্ট্রোল। তো প্রথমে আমরা দেখবো হচ্ছে কন্ট্রোল অর্গানাইজেশন। তো কন্ট্রোল অর্গানাইজেশনকে আমরা বেসিক্যালি দুই ধরনের ভাবে অর্গানাইজ করতে পারি। একটা হচ্ছে হার্ডওয়্যার কন্ট্রোল আর একটা হচ্ছে মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল। তো হার্ডওয়্যার কন্ট্রোলটা একটু ডিফিকাল্ট আর কি, বিভিন্ন রকম ফ্লিপ ফ্লপ, তারপরে গেটস, ইনকোডার, ডিকোডার এগুলা দিয়ে আলাদাভাবে হার্ডওয়্যার করা লাগে। এটার প্রবলেমটা হলো আমরা যদি একবার হার্ডওয়্যার কন্ট্রোল সফটওয়্যার মানে বানাই ফেলে আর কি, কন্ট্রোল অর্গানাইজেশন যদি বানাই ফেলি তাহলে সেটাকে অল্টার করা বা চেঞ্জ করাটা ডিফিকাল্ট হয়ে যায়, তার কারণ প্রত্যেকটা ওয়্যারে গিয়ে চেঞ্জ করা লাগে। সেই জন্য আমরা ট্রাই করি হচ্ছে মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল ইউজ করার জন্য। যেহেতু মাইক্রো প্রোগ্রামের মধ্যে আমাদের ছোট ছোট মাইক্রো অপারেশন থাকে, সেইগুলোকে আমরা চেঞ্জ করতে পারি। তারপরে সিকোয়েন্স কাউন্টার, এগুলা দিয়ে আমরা মাইক্রো অপারেশন গুলাকে কন্ট্রোল করতে পারি। আবার রেজিস্টারের মাধ্যমে এক জায়গা থেকে আরেকটা জায়গাতে ইনফরমেশন গুলো খুব ইজিলি ওয়ারিং সেম রেখে আমরা এগুলো চেঞ্জ করতে পারি। সেজন্য আমরা মাইক্রো অপারেশন আমাদের জন্য, মাইক্রো প্রোগ্রাম কন্ট্রোল আমাদের জন্য বেটার একটা ওয়ে। এখানে আমরা খুব ইজিলি মডিফিকেশন করতে পারি এবং আপডেট গুলা খুব ইজিলি নিয়ে আসতে পারি। এরপরে আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে একটা কন্ট্রোল ইউনিটের বেসিক কম্পিউটারটা কি? একটা কন্ট্রোল ইউনিট। আসলে আমরা যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ যেটাকে বলি, সেটার যে বেসিক যে ফান্ডামেন্টাল যে জিনিসটা, সেটা আসলে কিভাবে কাজ করে, তার বেসিকটা কি, সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। তো সেটা দেখার জন্য আমরা ইনস্ট্রাকশন রেজিস্টারের ব্যাপারটা আরেকবার একটু মনে করে নিই। তো ইনস্ট্রাকশন রেজিস্টার জিনিসটা কি? সেটাতে প্রত্যেক যে 16 বিটের আমরা যে রেজিস্টার দেখতেছি, সেই প্রত্যেকটা বিটের মধ্যে আলাদা আলাদা ভাবে কোন বিটের কাজ কি সেটা ইনস্ট্রাক্ট করা থাকে। 0 থেকে 11 হচ্ছে কি অ্যাড্রেস বিট। তারপরে হচ্ছে এই যে আমাদের 12, 13, 14 এই 3 বিট কি? এই 3 বিট আসলে ডিসাইড করে আমাদের কোন অপারেশনটা পারফর্ম করতে হবে। আইদার মেমোরি রেফারেন্স, রেজিস্টার রেফারেন্স আর ইনপুট আউটপুট ইনস্ট্রাকশন, এটা রেফার করে। আর 15 নাম্বার বিটটা হলো কি? আমাদের 15 নাম্বার বিটটা হলো যদি 0 হয় তাহলে একরকম, আর যদি 1 হয় তাহলে আর এক রকম জিনিস আমাদের হচ্ছে ইয়া করে। তো এটা আমরা মোটামুটি জানি। তো এই জন্য এটাকে বলা হয় ইনস্ট্রাকশন রেজিস্টার। তো এইটাকে কমপ্লিট করার জন্য আমাদের একটা কন্ট্রোল লজিক গেট লাগবে। আমরা একটা ইনস্ট্রাকশন রেজিস্টার নিয়ে নিলাম, সাথে নিয়ে নিলাম কন্ট্রোল লজিক গেট। আমরা এখন নতুন আর একটা জিনিস শিখতেছি, সেটা হচ্ছে নাম হলো সিকোয়েন্স কাউন্টার। তো সিকোয়েন্স কাউন্টার জিনিসটা কি? আমরা সবাই জানি যে আমাদের কোন একটা প্রোগ্রাম রান করার এবং সেটা শেষ হওয়ার এক্সিকিউশন টাইম একটা নির্দিষ্ট সময় ধরে চলে, একটা নির্দিষ্ট সময় মেপে চলে। তো সেই টাইমটাকে পরিমাপ করা এবং চেঞ্জ করার জন্য যেটা আমরা ইউজ করি সেটাই হচ্ছে সিকোয়েন্স কাউন্টার। সিকোয়েন্স কাউন্টারটা কি? আমরা একটা প্রোগ্রাম স্টার্ট থেকে এন্ড পর্যন্ত, বা একটা ইনস্ট্রাকশন স্টার্ট থেকে এন্ড পর্যন্ত কিভাবে কাজ করে, সেটা টাইমিংটা কতটুকু সেটা দেখার জন্য, বিট বাই বিট টাইমিংটা কতটুকু সেটা দেখার জন্য আমরা ইউজ করি, সেটা হচ্ছে সিকোয়েন্স কাউন্টার। তো সিকোয়েন্স কাউন্টারের এর আগে আমরা জানি যে সিকোয়েন্স কাউন্টারে আসলে বেসিক্যালি ইনপুট থাকে তিনটা। একটা হচ্ছে ইনক্রিমেন্ট আইএনআর, আর একটা হচ্ছে ক্লিয়ার সিএলআর, আর একটা হচ্ছে ক্লক। এই ক্লক দিয়ে আমরা আসলে দেখতে পাবো যে টাইমিংটা কিভাবে হচ্ছে। তো সিকোয়েন্স কাউন্টারে বেসিক্যালি আমাদের 4 বিট সিকোয়েন্স কাউন্টারটাকে আমরা 4x16 ডিকোডারে ডিভাইডেড করি। 4x16 ডিকোডারে ডিভাইডেড করি এবং তারপরে এই ডিকোডারের যে ইনপুট গুলো আছে, সেই ইনপুট গুলা আমরা তখন তাহলে কি টাইম দিয়ে ভাগ করতে পারি। তাহলে T0 থেকে T15 পর্যন্ত আমরা সময় 4 বিট সিকোয়েন্স কাউন্টারে মেজার করতে পারবো। T0 থেকে T15 মানে ওভারঅল 16 বিট, আমরা 16 বিটের যে সময়টা, সেই সময়টা আমরা এখানে মেজার করতে পারবো আর কি। সেজন্য আমরা 4x16 ডিকোডারটা নিছি। তারপরে আমাদের 0 থেকে 11 আমরা জানি অ্যাড্রেস মেমোরিতে, অ্যাড্রেস মেমোরিটা আমরা কন্ট্রোল লজিক গেটের মধ্যে ডিরেক্টলি ইনপুট দিয়ে দিলাম। তারপরে 11, 13 এবং 12, 13 এবং 14 এই 3 বিটে আমরা 3:8 ডিকোডার আমরা ইউজ করছি, 3:8 ডিকোডার ইউজ করছি। তার মানে এখানে হচ্ছে 0, 1, 1 বা যাই হোক না কেন, আমাদের এখানে যে তিনটা ইনপুটের জন্য আমরা আলাদা আলাদা ভাবে 8 রকমের যে আউটপুট পাবো, বা 8 রকমের যে হচ্ছে আমরা কম্বিনেশন পাবো, সেই কম্বিনেশন গুলোকে আমরা এখানে এভাবে দেখাই দিতে পারি 3:8 ডিকোডারের মাধ্যমে। ওকে। তো তারপরে এই 3:8 ডিকোডারের যে
ইনপুট থেকে আউটপুট এখানে আসবে সেটাকে আমরা কন্ট্রোল লজিক গেটের মধ্যে ইনপুটটা দিয়ে দিছি। তো তারপরে ফাইনালি যে 15 বিট, লাস্ট 15 বিট নাম্বার 15 নাম্বার বিটটা কি আমাদের আই এর ভ্যালু যদি 0 বা 1 হয় তাহলে এটা ইনডিরেক্ট, ডিরেক্ট ইনডিরেক্ট, এবং ডিরেক্ট ইনডিরেক্ট কার ক্ষেত্রে হবে, শুধু মেমোরি রেফারেন্সের ক্ষেত্রে। আর যদি এখানে 3টা 1 থাকে আর এখানে যদি 1 হয় তাহলে এটা রেজিস্টার রেফারেন্সকে আমাদের নির্দেশ করবে। আর যদি 3টা 1 এবং যদি 1 হয় তাহলে এটাকে, সরি, 3টা 1 এবং 1 যদি এখানে মানে ওভারঅল যদি 4টাই 1 হয় 12 থেকে 15 টোটাল 4 বিট, তাহলে এটা হচ্ছে ইনপুট আউটপুটকে রেফার করবে। আর যদি এইখানে 0 হয় আর বাকি 3টা যদি 1 1 হয় তাহলে এটা হচ্ছে রেজিস্টারকে রেফার করবে। এই হলো এর বেসিক ওয়্যারিং। এখন আমরা মোটামুটি একটা এক্সাম্পল দেখার চেষ্টা করব। আচ্ছা, এর সাথে আরো অন্যান্য যে ইনপুট গুলা থাকবে সেগুলো এখানে চলে আসবে, এবং তারপরে ফাইনালি আমরা কন্ট্রোল লজিক গেটের আউটপুট পাবো, যেটা আমরা এখানে এইভাবে দেখাই দিচ্ছি। এই ছিল এর বেসিক ওয়্যারিং। তাহলে আমাদের কি কি দরকার? একটা ইনস্ট্রাকশন রেজিস্টার দরকার, যেটা 16 বিট। তো তারপরে হচ্ছে আমাদের যে অপকোড যেটাকে বলছিলাম, এটা কি ছিল? এটা ছিল অ্যাড্রেস। এটাকে কি বলছিলাম আমরা? এটা হচ্ছে অপকোড। আমরা গত ক্লাসে পড়ছি এগুলা। এটা হচ্ছে অপকোড আর এটা হচ্ছে আই এর ভ্যালু, ঠিক আছে? এই জিনিসটাই আমরা দেখলাম। তো আমরা ইনস্ট্রাকশন রেজিস্টার নিলাম, ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে 16 বিটের একটা রেজিস্টার নিলাম, তার মধ্যে যে ইনস্ট্রাকশন গুলো থাকে সেগুলো আমরা ডিনোট করলাম। তারপরে অপকোডের সাথে আমরা 3:8 ডিকোডারকে সংযুক্ত করলাম। তারপরে একটা 4 বিট সিকোয়েন্স কাউন্টার নিছি, সেই সিকোয়েন্স কাউন্টারে 4x16 ডিকোডার নিছি। আমরা এখানে শুধুমাত্র কি দেখতে পাবো? টাইম কাউন্টারটা দেখতে পারবো, আসলে যে কোন বিটের সাপেক্ষে কতটুকু টাইম যাচ্ছে সেটা দেখতে পারবো। এবং ডিকোডারের ক্ষেত্রে এখান থেকে দেখতে পারবো যে এখান থেকে ইনপুট কোন লাইনটা সিলেক্ট করা হচ্ছে, এবং এই লাইনগুলা ডিফাইন করবে। যেমন হচ্ছে এটার ভ্যালু যদি 001 হয়, আমরা কি জানি যদি 001 হয় তাহলে এখানে কি পারফর্ম করবে? এডিশন পারফর্ম করবে, নাকি এডিশন নাকি মাল্টিপ্লিকেশন? মোস্ট প্রবাবলি এডিশন পারফর্ম করবে। তারপরে যদি 000 হয়, না, 001 যদি হয় তাহলে এন্ড পারফর্ম করবে। তারপরে এটা আমরা গত লেকচার থেকে দেখছিলাম যে এটাতে টোটাল আলাদা আলাদা ভাবে এই ওয়ান এর ক্ষেত্রে আমাদের মেমোরি রেফারেন্সিং এর ক্ষেত্রে যে 4টা আলাদা আলাদা ইয়া ছিল আর কি, আমাদের এইগুলার ভ্যালু যদি আলাদা আলাদা হইতো তাহলে আমাদের এই ইসের ভ্যালুগুলো, আমাদের অপকোডের ভ্যালুটা চেঞ্জ হয়ে যেত। কখনো এডিশন পারফর্ম করতো, তারপরে কখনো মাল্টিপ্লিকেশন পারফর্ম করতো, কখনো ক্লিয়ার, কখনো এসডিএ, এগুলো পারফর্ম করতো। আচ্ছা, এখন আমরা এই জিনিসটা মোটামুটি একটা আইডিয়া পাইলাম যে কিভাবে এটার ওয়্যারিং করতে হবে। তো আমরা এটার ওয়্যারিংটা করে দিলাম। এখন আমরা দেখার চেষ্টা করি যে একটা সিম্পলি একটা এক্সাম্পল নিয়ে এটাকে একটু বোঝার চেষ্টা করি। সেটা বোঝার জন্য আমরা হচ্ছে এই যে আমাদের ওভারঅল যে 16 বিট আছে, আমাদের যে ওভারঅল 16 বিট আছে সেই 16 বিটকে আমরা একটু আলাদাভাবে এখানে প্রত্যেকটার একটা করে আমরা ইনপুট নিয়ে নিলাম এবং সেগুলোকে ডিফাইন করে দিলাম। তো 0 থেকে 11 বিট আমরা এখানে নিলাম 010001010111। তারপরে নিলাম কি 001, তারপরে নিলাম 0। তো সবার আগে আমাদের এই অ্যাড্রেস, মেমোরি রেফারেন্সের যে অ্যাড্রেস বিট সেটা কোথায় চলে আসবে? সেটা কন্ট্রোল লজিক গেটের মধ্যে চলে আসবে। তারপরে এখানে আমরা খেয়াল করি কি আমরা এখানে কি দেখতেছি? 001। তাহলে 001 এর বাইনারি ভ্যালু কত? 1। তাহলে এখানে কোন লাইনটা সিলেক্টেড হবে? এই 1 নাম্বার লাইনটা সিলেক্টেড হবে, তাই না? 1 নাম্বার লাইনটা যদি সিলেক্টেড হয় তাহলে এই D1 যদি সিলেক্ট, তাহলে D1 সিলেক্ট হবে। D1 সিলেক্ট হয়ে কোথায় যাবে? ও ডিরেক্টলি এখানে আমাদের যে কন্ট্রোল লজিক গেট আছে ও এইখানে ইনপুটটাকে পুশ করে দেবে। ওকে, তারপরে আমাদের 5 নাম্বার হচ্ছে, সরি 15 নাম্বার আমাদের আই এর ভ্যালু কত? এখানে বলতেছে 0। তো যদি 0 যদি হয় তাহলে এটা কি ডিরেক্ট মেমোরি নাকি ইনডিরেক্ট মেমোরি? এটা হচ্ছে ডিরেক্ট মেমোরি। তাহলে এটা কি এভাবে আমাদের ডিরেক্টলি এখানে আমাদের কানেক্ট হয়ে যাচ্ছে। তাহলে এটা আমরা এটাকে কি বলতে পারি? ওখানে কি পারফর্ম হবে? 001 এর জন্য কি পারফর্ম হবে? তো 001 এর জন্য কি পারফর্ম হবে সেটা একটু দেখার জন্য আমরা একটু প্রিভিয়াসলি আরেকবার এখান থেকে একটু ঘুরে আসি। তাহলে আপনাদের আমার সবারই একটু মনে পড়ে যাবে। 4টাই যদি 0 হয় তাহলে কি পারফর্ম করবে মেমোরি রেজিস্টারে? এন্ড যদি 001, এটা কত? যদি 001 যদি হয়, যদি 001 হয় তাহলে কি পারফর্ম করবে? এখানে এন্ড পারফর্ম করবে। তার মানে ফাইনালি আমরা কি বলতে পারি?
আমরা যে হচ্ছে কন্ট্রোল ফাংশনটা এখানে দেখতেছি, বেসিক যে ইউনিটটা দেখতেছি, সেটা আসলে কি পারফর্ম করবে? তাহলে 001 সিলেক্টেড হচ্ছে, তাহলে এখানে কি পারফর্ম করবে? এখানে হচ্ছে ও এন্ড পারফর্ম করবে। কার সাপেক্ষে? এই যে এর যে অ্যাড্রেস মোডের মধ্যে যেই যেই ইনফরমেশনটা আছে সেটাকে সে এখান থেকে খুঁজে বের করবে, এবং তার সাথে কি সে কোন ইনস্ট্রাকশনটাকে পারফর্ম করবে, সে এন্ডটাকে পারফর্ম করবে। তারপরে যদি এটার ভ্যালু 000 হইতো, যদি তিনটা জিরো হয়ে যদি এটা এরকম হইতো, তাহলে এখানে কি পারফর্ম হতো? এডিশন পারফর্ম হইতো। অপকোডের ভ্যালুটা তখন কি হয়ে যেত? এডিশন। তারপরে এটা যদি এরকম না হয়ে, ধরেন 001 না হয়ে, আমরা এখানে একটু চেষ্টা করি বোঝার। যদি 001 না হয়ে যদি এরকম হইতো যে 111 হইতো, এবং এখানেও যদি 1 হইতো, চারটায় যদি 1 হইতো, তাহলে কি হইতো? এটা হচ্ছে ইনপুট আউটপুটের ইনস্ট্রাকশনে। আমরা ইনপুট আউটপুটের ইনস্ট্রাকশনে কি পড়ছিলাম? যে ইনপুট আউটপুটের ইনস্ট্রাকশনে এই যে আমাদের আই বিটের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা 1 হবে, বাকি তিনটাও হবে কি 1। তারপরে রেজিস্টার রেফারেন্সের ক্ষেত্রে তিনটা ইনপুট হবে 1 আর একটা ইনপুট হবে 0। এই জিনিসগুলো আমরা পড়ছিলাম। সো এইটাই আমরা এখান থেকেও দেখতে পারি যে তাহলে আমরা কি বলতে পারছি যে অপ কোডের যে ভ্যালু 12, 13 এবং 14, এই তিনটা বিটের যে ভ্যালু, এই তিনটা বিটের ভ্যালুগুলাই সবসময় আসলে নির্ধারণ করে দেয় যে এই মেমোরি অ্যাড্রেসের মধ্যে যে ইনফরমেশনটা আছে সেটার সাথে আসলে কি পারফর্ম করতে হবে, সেটা আসলে কি টাইপের, সেটা আসলে এই ইনস্ট্রাকশন দিয়ে বোঝা যায়। যেখানে যোগ হবে, বিয়োগ হবে, নাকি এটা ইনপুট আউটপুট, নাকি এটা রেজিস্টার রেফারেন্স কি, এটা আসলে আমাদের এই তিনটা এবং এই যে 15 নাম্বার, ওভারঅল এই চারটা জিনিস, এই চারটা বিট আমাদেরকে আসলে ডিফাইন করে দেয়। ওকে, আশা করি আমরা সবাই বুঝতে পারছি। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমরা এখন, আচ্ছা একটু আগে আমরা যে জিনিসটা পড়লাম, ঠিক আছে, সেই জিনিসটাই আমরা এখানে একটু দেখি। আমরা কি বলছিলাম যে অপ কোডের ভ্যালু যা হবে, সেই অপ কোডের ভ্যালুর জন্য কি হবে? অপ কোডের ভ্যালুর জন্য আমাদের ইনপুট আউটপুট, আমাদের হচ্ছে এই যে অপ কোড, এই অপ কোডটা কত থেকে কত বলেন তো? 12 থেকে কত? 14। এই অপ কোডের ভ্যালুর উপরে ডিপেন্ড করবে যে এই মেমোরি অ্যাড্রেসের মধ্যে, এই অ্যাড্রেসের মধ্যে আসলে যেটা আছে সেটাকে আসলে আমরা কিভাবে ট্রিট করব, ঠিক আছে? তো যদি এটা মেমোরি রেফারেন্স হয়, তো মেমোরি রেফারেন্স আমরা কিভাবে বুঝবো? মেমোরি রেফারেন্স বোঝার জন্য আগে আমরা পরের দুটা দেখে নিই, তারপরে মেমোরি রেফারেন্স দেখবো। আমরা রেজিস্টার রেফারেন্সের ক্ষেত্রে কি বলতেছি? এই অপকোডের ভ্যালু তিনটা সবসময় কি হবে? অপকোডের ভ্যালু অলওয়েজ কি হবে? 111 এবং 0। যদি 111 0 থাকে তাহলে এটা কি? রেজিস্টার রেফারেন্স, মানে এই যে আমাদের যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটার সাথে তাহলে কি পারফর্ম হবে? রেজিস্টার রেফারেন্স পারফর্ম হবে। তারপরে 111, মানে এই অপকোডের ভ্যালু যদি তিনটা 1 থাকে এবং তারপরে যদি 1 হয়, তাহলে আমরা এখানে কি বলতে পারি? এটা কি তাহলে কি কি পারফর্ম করবে বলেন? ইনপুট আউটপুট ইনস্ট্রাকশন পারফর্ম করবে। তো এটা আইদার ইনপুট অর আউটপুট হিসাবে আমাদের এখানে পারফর্ম হবে। আর মেমোরি রেফারেন্সিং এর ক্ষেত্রে আমরা যেটা বলছিলাম যে এই অপকোডের যে ভ্যালু, তখন 0 এর জন্য একটা হবে কি ডিরেক্ট, আর 1 এর জন্য হবে আর একটা কি ইনডিরেক্ট। তখন আমরা বলছিলাম কি এই চারটার, এই যে আমাদের যে ওভারঅল যে চারটা বিট, 12 থেকে 15, ওভারঅল যে চারটা বিট, সেই চারটা বিটের উপরে ডিসাইড করবে যে আসলে এখানে এন্ড হবে নাকি অর হবে, নাকি আরো যেই আমাদের অপারেশন গুলো ছিল সেইগুলো হবে, সেটা এখানে ডিসাইড করবে বলছিলাম। বুঝতে পারছেন এখন? আমাদের একজনের কোশ্চেন আছে মনে হয়। আচ্ছা, এখন আমরা কন্ট্রোল ইউনিটের বেসিকটা তো মোটামুটি বুঝলাম, ঠিক আছে? তো কন্ট্রোল ইউনিটের মধ্যে কি কি থাকে না থাকে এখানে আমাদের আলোচনা করা আছে, যে কি কি দরকার হয় না দরকার, কম্পোনেন্টস কি দরকার হয়, 2 ডিকোডার, 1 সিকোয়েন্স কাউন্টার, কন্ট্রোল লজিক, এগুলো দরকার হয় এবং কিভাবে এগুলোকে আমরা প্লেস করি সেগুলো এখানে আমরা দিয়ে দিচ্ছি। তো এগুলো আপনারা নিজেদের মতো করে একটু রিড আউট করে নিলে আশা করি বুঝে যাবেন। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টাইম কন্ট্রোলের যে ব্যাপারটা আছে। আমরা তো তখন কন্ট্রোল ইউনিটের ব্যাপারটা দেখলাম, এখন দেখবো হচ্ছে টাইম কন্ট্রোল, যেটা যে আসলে টাইমটাকে কিভাবে আমরা এখানে গেস করতে পারি, বা টাইমটাতে হচ্ছে এখান থেকে কন্ট্রোল হচ্ছে, এটা আমরা কিভাবে দেখতে পারি। তো ধরেন আমাদের যদি কোনো কোশ্চেন নিয়ে দেওয়া থাকে, আচ্ছা, আমাদের যদি যদি কোনো কোশ্চেনে দেওয়া থাকে যে এই কোশ্চেনটার মানে কি, আমরা কেউ কি বলতে পারবো? D3 T4 টেন্স টু সিকোয়েন্স কাউন্টার 0, এটার মানে কি আমরা কেউ কি বলতে পারবো? এটা আসলে কি, এটা আমরা কেউ কি জানি?
বলতে পারবো এটার মানে কি আমরা কেউ? টাইমিং সাইকেল। না স্যার। আপনারা আপনার যদি কারো আইডিয়া থাকে তাহলে বলতে পারেন, দেখি যদি আপনাদের ঠিকঠাক বলতে পারেন, বা যাই হোক ভুল ভুল বললেও যদি কোনো আইডিয়া থেকে থাকে জিনিসটা কি। আচ্ছা, এই জিনিসটা কি এটা বোঝার জন্য আমরা একটু ইয়া করি নরমালি, ঠিক আছে? D3 আমরা কি জানি যে D3 হচ্ছে ওই ডিকোডারের একটা আউটপুট ছিল না, আমরা একটু আগে যে সার্কিটটা পড়লাম সেটার একটা ইনপুট ছিল না D3। তারপরে কি বলছে এখানে T4। T4 মানে হচ্ছে ওই যে সিকোয়েন্স কাউন্টারের একটা ভ্যালু আমাদের এখানে দেওয়া আছে T4। তার মানে কি দাঁড়াচ্ছে এখানে, যে আমাদের একটা ডিকোডার যেটা হচ্ছে ইনস্ট্রাকশন রেজিস্টার থেকে আসতেছে, আয়ার থেকে যেটা আসতেছে সেইটার ভ্যালু D3, এবং সেইটার সময় হচ্ছে T4 টাইমে সিকোয়েন্স কাউন্টারের ভ্যালুটা কি হয়ে যাচ্ছে, 0। সিকোয়েন্স কাউন্টারের ভ্যালুটা কি হয়ে যাচ্ছে, 0। তার মানে সে নেক্সট ইনস্ট্রাকশনে যাওয়ার জন্য আবার প্রস্তুত। এটা কিভাবে আসলে আমরা ক্লকওয়াইজ এটাকে আমরা দেখাইতে পারি সেটা আমরা একটু দেখে নিই। হ্যাঁ, এটাকে আমরা খুব সুন্দরভাবে দেখাইতে পারি। এটাকে বলা হয় টাইমিং সাইকেল ফর D3 T4। এখানে D3 T4 না থেকে কোশ্চেনে D5 T4 থাকতে পারে, আবার D2 T4 থাকতে পারে। তো আমরা কি জানি, ক্লক অলওয়েজ সিকোয়েন্সিয়াল, এবং ক্লকের কি একটা নির্দিষ্ট ওয়েভ ফর্ম আছে না, এই যে একটা নির্দিষ্ট ওয়েভ ফর্ম আমরা এর আগে দেখছিলাম, একটা নির্দিষ্ট ওয়েভ ফর্ম। তো এটা হচ্ছে কি, এইখান থেকে এইটুকু কতটুকু বলেন, T0, এখান থেকে এইটুকু কত, T1, তারপরে T2, তারপরে T3, T4 এবং T5। তারপরে কি বলতেছে, এখানে তারপরে বলতেছে সিকোয়েন্স কাউন্টার 0 হয়ে যাবে। কি বলতেছে, D3 T4 এ হইলে আমাদের সিকোয়েন্স কাউন্টার 0 হয়ে যাবে, এবং সিকোয়েন্স কাউন্টার আমাদের নিচে কাজ করতেছে। আমরা এখানে অ্যাজিউম করে নিচ্ছি যে নিচে আমাদের সিকোয়েন্স কাউন্টার আছে। তো এখন আমরা দেখি যে আসলে এটা অ্যাকচুয়ালি কিভাবে টাইমিং সাইকেলটা কাজ করে। তো আমাদের আসলে T0, আমরা হচ্ছে T0টাকে আমরা একটু বোঝার চেষ্টা করি যে আসলে T0টা কোথা থেকে কতটুকু অ্যাক্টিভ। T0টা ও সমান সমান যেতে যেতে এইটুকু বোঝাচ্ছে যে ঠিক আছে, ও এইখান থেকে এই পর্যন্ত সময়টাতে T0 ও এইটুকু বোঝাই দিচ্ছে যে না T0, এবং সেখানে কোনরূপ ইনস্ট্রাকশন নেই। টি জিরো কোনরূপ হচ্ছে আমাদের যে আগের ডিকোডার ছিল সেই ডিকোডার থেকে T0 কোনো কিছু পাচ্ছে না। তারপরে T1 হচ্ছে T0 থেকে T1 এই টাইমটুকু T1, তো আমরা T1টা এখানে হচ্ছে ডিফাইন করে দিলাম। তারপরে T2 সেম, T1 থেকে T2 এইটুকু হচ্ছে T2 আমরা ডিফাইন করে দিলাম। তারপরে কি T3 হচ্ছে T2 থেকে T2 টাইমটা। তারপর হচ্ছে T4 হচ্ছে কত কোন টাইমটা, T4 হচ্ছে T3 থেকে T4 টাইম। তো T4 এর পরেই আমরা একটা ইনপুট এখানে পাচ্ছি সিকোয়েন্স কাউন্টার থেকে, আমাদের উপরের ওই দিক থেকে একটা ইনপুট আসতেছে, সেটা হচ্ছে D3। তো মজার ব্যাপার হলো এই D3 যখন ইনপুটটা আমরা পাবো, D3ও কিন্তু এই যে T4 এ অ্যাক্টিভ না হয়ে T2 তে অ্যাক্টিভ হয়। বাই রুলস সে হচ্ছে দুই টাইম সাইকেল আগে এটা অ্যাক্টিভ হয়, ঠিক আছে। D3 এই যে আমাদের বাই রুলস সে হচ্ছে T2 তে আমাদের এখানে অ্যাক্টিভ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি T2 তে অ্যাক্টিভ হচ্ছে, এবং সে ওভারঅল কতক্ষণ অ্যাক্টিভ থাকবে, যতক্ষণ না সিকোয়েন্স কাউন্টার কি হবে, 0 হবে। সিকোয়েন্স কাউন্টার যদি আমাদের 0 করতে হয়, তাহলে আমরা যদি সিকোয়েন্স কাউন্টারটাকে ক্লিয়ার করে দিই, তাহলে এই সিকোয়েন্স কাউন্টারটা তখন খেয়াল করে দেখেন T3 এবং T4 টাইমে তাহলে এটা অ্যাক্টিভ হচ্ছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এইটা এবং এটা একই জায়গাতে অ্যাক্টিভ হচ্ছে। তো এই দুইটা যখন একই জায়গাতে অ্যাক্টিভ হচ্ছে, তার মানে কি যে এই ডি আমাদের যে D3 এখানে যে ইনফরমেশনটা ছিল, সেই ইনফরমেশনটা আমাদের যে মেমোরি অ্যাড্রেস ছিল, সরি আমাদের যে সিপিইউ যে কন্ট্রোলারটা ছিল, সেই কন্ট্রোলের মধ্যে যাইতে কতটুকু সময় নিল, কোন টাইম স্প্যানটা ইউজ করলো, T3 থেকে T4 টাইম স্প্যানটা হচ্ছে সে ইউজ করলো, এবং সেটা বোঝানোর জন্যই আমরা আসলে এটা দেখাচ্ছি। এবং তারপরে কি হবে, তারপরে হবে মজার ব্যাপার। তারপরে হচ্ছে আমরা কি জানি যে ক্লকের এখানে আমাদের টোটাল 16টা ইনপুট ছিল। তো এখানে কি হবে, ক্লকটা এই জায়গা থেকে আবার যেহেতু সিকোয়েন্স কাউন্টটা যেহেতু 0 হয়ে গেছে, তাহলে সে 16 বিট, এখানে যে হচ্ছে 16টা ওয়েভ ফর্ম, সে 16 ওয়েভ ফর্মে না গিয়ে আবার এই জায়গাটাতে সে T0 হয়ে যাবে, আবার সেই জায়গাটাতে T0 ফর্মে চলে আসবে, যেহেতু আমাদের সিকোয়েন্স কাউন্টার এখানে 0 হয়ে গেছে।
তো এই নোটেশনটাই আমরা আমাদের যে আগের যে সার্কিটটা ছিল সেইখানে এবার একটু দেখার চেষ্টা করি, তাহলে আশা করি আমরা একটু ভালোভাবে বুঝতে পারবো। আমরা কি বলছিলাম এখানে D3 এবং T4 এর কথা। T4 মানে কি, এটা যদি T0 হয় তার মানে হচ্ছে T4 হচ্ছে 0 1 2 3 4, এটা এক জায়গাতে এখানে একটা T4 পাবো আমরা। তো T4 আমরা হচ্ছে একটু একে একে বোঝার চেষ্টা করি, এটা অনেক ইজি। তো আমরা এখানে কি বললাম, D3, তাই না? তো এটা হলো D3, আর এটা আমরা হলো T3 4, এটা হলো T4। মানে আমরা জাস্ট এটা এখানে বুঝতেছি যে D3 ধরেন এখানে ইনপুটে কন্ট্রোল লজিক গেটের মধ্যে ইনপুটে যাচ্ছে, এবং কোন টাইম স্প্যানের মধ্যে যাচ্ছে এই টাইম স্প্যানটা তো আমাদের ডিকোডারটা তো এখানে হচ্ছে আমাদের কানেক্ট করা আছে, কোন টাইম স্প্যানের মধ্যে যাচ্ছে, T3 এবং T4 এর যে মধ্যবর্তী টাইমটা আছে সেই টাইম স্প্যানের মধ্যে যাচ্ছে। এবং যখন এই ইনস্ট্রাকশনটা যখন পাস হয়ে যাচ্ছে তখন সিকোয়েন্স কাউন্টার কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। 0 হয়ে যাওয়া মানে কি, ও নেক্সট আরেকটা ইনস্ট্রাকশন নেওয়ার জন্য সে প্রস্তুত হয়ে গেছে। বোঝা গেছে এখান থেকে? Yes, sir. আচ্ছা, আমরা এখন নেক্সট টপিকে চলে যাই। তো কন্ট্রোল ইউনিট আমরা আশা করি মোটামুটি বুঝলাম। তো এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ইনস্ট্রাকশন সাইকেল। এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ইনস্ট্রাকশন সাইকেল। তো ইনস্ট্রাকশন সাইকেল জিনিসটা কি? ইনস্ট্রাকশন সাইকেলটা হচ্ছে আমাদের যে বিভিন্ন প্রোগ্রামকে কি বলা হয় বলেন তো? প্রোগ্রাম একটা ইনস্ট্রাকশন না? জি স্যার। Yes, sir. প্রোগ্রাম সেট অফ ইনস্ট্রাকশন। তো ইনস্ট্রাকশন সাইকেলটা হচ্ছে, তা আমরা তো একটা ইনস্ট্রাকশন দিলাম, তো সেই ইনস্ট্রাকশনের মধ্যে ইনস্ট্রাকশনটা পাওয়ার পরে সে কি কি পারফর্ম করতেছে ইনস্ট্রাকশনের মধ্যে, সেটাই হচ্ছে ইনস্ট্রাকশনের একটা নির্দিষ্ট সাইকেল। তো ইনস্ট্রাকশনের ওভারঅল সাইকেলের মধ্যে আমাদের টোটাল মোটামুটি 4টা পাওয়া যায়, স্টেপ পাওয়া যায়। একটা হচ্ছে ফেচ দ্য ইনস্ট্রাকশন ফ্রম মেমোরি, তারপরে ডিকোড দ্য ইনস্ট্রাকশনটাকে ডিকোড করা, তারপরে রিড দ্য এফেক্টিভ অ্যাড্রেস ফ্রম দ্য মেমোরি ইফ দ্য ইনস্ট্রাকশন হ্যাজ অ্যান ইনডিরেক্ট অ্যাড্রেস। যদি মেমোরির মধ্যে ডিরেক্ট এবং ইনডিরেক্টের যদি ব্যাপার থাকে তাহলে সেটাকে পড়া, আসলে এটা ডিরেক্ট নাকি ইনডিরেক্ট। আমরা জানি যে যদি ভ্যালু 0 হয় তাহলে এটা ডিরেক্ট, আর যদি 1 হয় তাহলে সেটা ইনডিরেক্ট। তারপরে এক্সিকিউট দ্য ইনস্ট্রাকশনটাকে এক্সিকিউট করার পরে আবার পুনরায় যে ইনস্ট্রাকশন থাকবে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী সেটাকে ফেস করার পরে ডিকোড করার পরে আবার মেমোরি থেকে দেখবে এটা হচ্ছে কোন মেমোরি, তারপরে আবার সেম এইভাবেই সে যতক্ষণ না আনলেস হচ্ছে আমাদের যে প্রসেসড আউটকাম যেটা সেটা যতক্ষণ না পাবো ততক্ষণ সে এই সাইকেলটা মেনটেন করতে থাকবে। এইটার থিওরি আমাদের হচ্ছে ইন্ট্রোডাকশন পার্টের সেকেন্ড স্লাইডে এটাতে এর থিওরিটা অ্যাড করা আছে, আমরা কষ্ট করে সেই থিওরিটা আরেকবার একটু দেখে নেব। ওকে, তাহলে এটা বেসিক্যালি কয়টা আমাদের এখানে ইনস্ট্রাকশন, আমরা এখানে কয়টা স্টেপের কথা বলতেছি, বেসিক্যালি 4টে স্টেপের কথা বলতেছে। এবং ফাইনালি সে এই প্রসেসটাকে শেষ করবে কখন, যখন হাল্ট নামের একটা ইনস্ট্রাকশন পাওয়া যাবে তখন সে এটাকে শেষ করবে বা এনকাউন্টার করবে। তো হাল্ট এটা নিয়ে আমরা পরের টপিকে, পরের লেকচারে, সরি আজকে না, এর পরে যখন আমরা করবো তখন এটা নিয়ে আমরা সংক্ষেপে একটু আলোচনা করবো আর কি। তো প্রথমে যে জিনিসটা আমাদের একটু বুঝতে হবে সেটা হচ্ছে ফেস এন্ড ডিকোড। এখানকার প্রথম আমাদের যে ইয়াটা আর কি সেটা হচ্ছে ফেস এন্ড ডিকোড। ফেস করা কি? ফেস করা হচ্ছে ইনফরমেশন আসলে কি বলতেছে, ইনস্ট্রাকশনের ইনফরমেশনটা কি বলতেছে সেইটা আগে বোঝা, সেটা বোঝার পরে সেটা দিয়ে কি করতে হবে সেটা হচ্ছে ডিকোড করা। ঠিক আছে? তো এই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করব। তো সেটা আমাদের, আমরা কি জানি, একটু আগে আমরা যে পড়লাম যে টাইমিং সম্পর্কে পড়লাম যে সবকিছু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হয়, সেটা হচ্ছে T0 থেকে T15 পর্যন্ত একটা টাইমের মধ্যে আমাদের এগুলো হতে পারে। তো সেই টাইমিংটা বোঝার জন্য আমরা এখানে ইউজ করছি T0, এবং আমরা এখানে কি বলতেছি যে প্রোগ্রাম কাউন্টার লোড হয়ে গেল, ইনস্ট্রাকশন যখনই পাবে তখন পিসি হচ্ছে কি এক ধরনের একটা রেজিস্টার না? মনে আছে পিসির কথা? পিসি কি আমাদের এক ধরনের রেজিস্টার, আমাদের টোটাল 8 ধরনের রেজিস্টারের আলোচনা করছিলাম, তার মধ্যে হচ্ছে প্রোগ্রাম কাউন্টার ছিল এবং তার বিট ছিল হচ্ছে 12 বিট। তো অ্যাড্রেসের বিটও কত আমরা জানি, অ্যাড্রেসের বিট হচ্ছে 0 থেকে 11, মানে টোটাল কত 12 বিট। আর ওভারঅল বিটটা কত? ওভারঅল বিট হচ্ছে 16। তো প্রথমে আমরা কাজ করব কোন বিটটা নিয়ে? অ্যাড্রেস বিটটা আমরা হচ্ছে মেমোরির মধ্যে প্রথমে লোড করব, সেজন্য আমরা এখানে বলতেছি
যে পিসি প্রোগ্রাম কাউন্টার, এই যে আমাদের এ আর যে অ্যাড্রেস রেজিস্টার আছে সেইখানে আমাদের কি হবে, লোডেড হবে। ঠিক আছে, তারপরে যদি আমাদের মেমোরিটা যদি ডিরেক্ট মেমোরি হয়, ঠিক আছে, তার এটা এই যে অ্যাড্রেস রেজিস্টারের মধ্যে যে আমাদের পিসিটার মানে লোড হইলো, লোড হওয়ার পরে এটা যদি ডিরেক্ট মেমোরি হয়, যদি এই এ আর আমাদের অ্যাড্রেস রেজিস্টারের মেমোরিটা যদি ডিরেক্ট মেমোরি হয়, তাহলে সে ডিরেক্টলি আইআর এ চলে যাবে। আইআর জিনিসটা কি, ইনস্ট্রাকশন রেজিস্টার। আইআরটা কি, ইনস্ট্রাকশন রেজিস্টার। সেই আইআর আমাদের ওভারঅল তখন হচ্ছে যে টোটাল 16 বিট, তখন সেই 16 বিটকে আমরা ফেস করতে ডিকোড করতে পারবো আর কি। যে এই ইনস্ট্রাকশন বিটের মধ্যে আমরা জানি কি কি আছে, অপকোড আছে। এতক্ষণে আমরা অপকোড পাই না, এতক্ষণে আমরা জাস্ট পাইছি শুধু আমাদের অ্যাড্রেসটা পাইছি, অ্যাড্রেস 0 থেকে 12 বিট যেটা সেটুকু পাইছি। তারপরে এই যে ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে আমরা টোটাল যে মেমোরি অ্যাড্রেস বা যাই হোক না কেন, তারপরে হচ্ছে অপকোড, অপকোডের অপশনটা আমরা এখানে ইনেবল পাইলাম। তারপরে কি করবে, প্রোগ্রাম কাউন্টার। প্রোগ্রাম কাউন্টারের পরের কাজটা কিছুই না, পরের কাজটা হচ্ছে সে 1 ইনক্রিমেন্টেড হবে। 1 ইনক্রিমেন্টেড হওয়া মানে কি, প্রোগ্রাম কাউন্টার আবার আরেকটা ইনস্ট্রাকশনের জন্য এখানে সে ওয়েট করতেছে। এটা কোন টাইমের মধ্যে হবে, এটা হবে টাইম 2 তে, টাইম সাইকেল T1 এ হবে। তো এইটুকু হয়ে গেল আমাদের মোটামুটি হচ্ছে, এটুকু হয়ে গেল আমাদের ফেস করা, মেমোরিটাকে ফেস করা, মানে মেমোরিটা কি কি কিসের মধ্যে আছে, কিভাবে আছে, এটুকু দেখা হইলো আমাদের ফেস করা। তারপরে কি করব, আমরা ডিকোড করব। তো ডিকোড করার জন্য আমরা কি জানছিলাম, আমরা হচ্ছে আবার যদি একটু পিছনে যদি ফিরে যাই, আগের সেকশনে যদি একটু মনে করার চেষ্টা করি, আমরা এখানে কি বলছিলাম, যে এই যে এখান থেকে যে তিনটা আমাদের যে সরি আমাদের এখান থেকে যে 12, 13 এবং 14, এখান থেকে আমরা কি করছিলাম, 3:8 ডিকোডার করছিলাম, তাই না? তার মানে কি, আমাদের এখানে তিনটা বাইনারি নাম্বারের আমাদের হচ্ছে ইয়া কি কত রকম ভাবে হবে সাজানো যায়, এটা 8 রকম ভাবে সাজানো যায়। তো 3:8 ডিকোডার আমরা এখানে ইউজ করছিলাম। সেই কনসেপ্টটাও আমাদের এইখানে কাজে লাগবে। সেটা হচ্ছে যে তাহলে ডিকোডারকে আমরা কত ভাগে ভাগ করতে পারছিলাম, আমরা হচ্ছে 12 থেকে আমাদের যে 12 থেকে 14 যে টোটাল আমাদের যে ইয়াটা ছিল আর কি, অপকোডটা ছিল, 12 থেকে 14 অপকোডটাকে আমরা D0 থেকে D7 এ আমরা ভাগ করে নিয়েছিলাম ডিকোডের মাধ্যমে। তো সেই ডিকোডটা আমরা কোথায় রাখতেছি, আমরা রাখতেছি হচ্ছে ইনস্ট্রাকশন রেজিস্টারের মধ্যে। তারপরে অলরেডি আমাদের এআর বা অ্যাড্রেস রেজিস্টারের মধ্যে 0 থেকে 11 আছে, এবং 0 থেকে 11 এর মধ্যে আসলে কি পারফর্ম করতে হবে সেটা বলে দিচ্ছি। তারপরে 15 নাম্বার বিটটা কি, 15 নাম্বার বিটটা হচ্ছে আমাদের কি, 15 নাম্বার বিটটা আমরা জানি এটা হচ্ছে ডিরেক্ট নাকি ইনডিরেক্ট সেটাকে ইন্ডিকেট করে। তো সেটাও আমাদের কোথায় জমা হচ্ছে, আমাদের ইনস্ট্রাকশন রেজিস্টার বা আইআর রেজিস্টার জমা হচ্ছে। এরপরে কি, ইনস্ট্রাকশন সাইকেল এখন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আমাদের ফেস করে ফেলছে, ডিকোড করে ফেলছে, এখন জাস্ট খেলে এটাকে এক্সিকিউট করতে হবে। কি অনুযায়ী আমাদের ইনস্ট্রাকশনটা গেলে আমরা কি কি পাবো আর কি, যদি আই এর ভ্যালু 0 হয় তাহলে কি পাবো, 1 যদি হয় কি পাবো, বা ডি থেকে D7 যাই হচ্ছে সিলেক্টেড হোক না কেন কি পাবো, সেই জিনিসটাই আমরা এখন দেখবো। ওকে, তো সেটা দেখার জন্য আমরা হচ্ছে আমরা এখন ইনস্ট্রাকশনটা আসলে কিভাবে কাজ করে, ইনস্ট্রাকশন সাইকেলটা কিভাবে কাজ করে সেটা আমরা মোটামুটি একটু বেসিক ধারণা নেওয়ার চেষ্টা করলাম। এখন এটা আমরা আসলে দেখি এর সার্কিটটা বা এর ডায়াগ্রামটা একটু ড্র করার চেষ্টা করি, যে এটা কিভাবে কাজ করে বা কিভাবে থাকে আমরা একটু দেখার চেষ্টা করি। তো প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে সিকোয়েন্স কাউন্টার। সিকোয়েন্স কাউন্টারটা স্টার্ট হয়ে গেল, স্টার্টিং এর পজিশনে আমাদের সিকোয়েন্স কাউন্টার কি থাকবে, 0 থাকবে, ইনিশিয়ালি 0। এবং সিকোয়েন্স কাউন্টারটাকে আমরা ক্লিয়ার করে তারপর এটাকে হচ্ছে আমরা লোড করে দিলাম। লোড করলাম কোন টাইমে, 0 টাইমে। টাইমে কি হলো, প্রোগ্রাম কাউন্টার তখন লোডেড হয়ে গেল। প্রোগ্রাম কাউন্টারের মধ্যে কি, আচ্ছা মানে আনমিউট করা নাই। তো T0 টাইমে আমাদের এটা স্টার্ট হয়ে গেল। T0 টাইমে কি আমাদের যে ইনস্ট্রাকশনটা আছে সেই ইনস্ট্রাকশনটা আমাদের চলে আসলো, চলে আসার পরে প্রোগ্রাম কাউন্টারে গেল। প্রোগ্রাম কাউন্টার কি, এটা হচ্ছে অ্যাড্রেস মেমোরিতে বা অ্যাড্রেস রেজিস্টারের মধ্যে নিয়ে যাবে। তো অ্যাড্রেসটা কি কত থেকে কত বিট, 0 থেকে 11 বিট, আমরা সবাই জানি টোটাল 12 বিট, এবং আমরা জানি যে প্রোগ্রাম কাউন্টারও টোটাল 12 বিট হয়। তারপরে কোথায় কোথায় যাবে,
তারপরে হচ্ছে আমাদের এটা মেমোরিটা আসলে কি মেমোরি, এই MAR এটা দিয়ে আমরা কি বোঝাচ্ছি, আমরা বোঝাচ্ছি যে ইট কুড বি ডিরেক্ট মেমোরি অর ইট কুড বি ইনডিরেক্ট মেমোরি। সো এটা দিয়ে আমরা এটা বোঝাচ্ছি। তারপর প্রোগ্রাম কাউন্টার, এটাকে করার পর প্রোগ্রাম কাউন্টার একটা ইনক্রিমেন্ট করবে নিজের থেকে ইনক্রিমেন্ট করার পরে কি করবে, প্রোগ্রাম কাউন্টার পরবর্তী ইনস্ট্রাকশনের জন্য ওয়েট করবে। এটা কোথায় চলে গেল, আইআর এ চলে গেল। আইআর কি, ইনস্ট্রাকশন রেজিস্টার। তো ইনস্ট্রাকশন রেজিস্টার সম্পর্কে আমি আবারও বলে দিচ্ছি, এই টোটাল আমাদের কয়টা, তিনটা পার্ট ছিল ইনস্ট্রাকশন রেজিস্টারে। একটা ছিল অ্যাড্রেস পার্ট, তারপর ছিল অপ কোড, তারপরে ছিল আই এর ভ্যালু। তো এখন এই তিনটা জিনিসের জন্য আমরা হচ্ছে এটাকে ডিকোড করব। তো ডিকোড করলে আমরা কি পাবো, 12 থেকে 14 একটা পাবো আইআর, তারপরে হচ্ছে 0 থেকে 11 এআর এর মধ্যে থাকবে, এবং 15 নাম্বারটা যে হচ্ছে আই, আমরা জানি এমএসবি মোস্ট সিগনিফিকেন্ট যে ভ্যালুটা, সেটা হচ্ছে থাকবে হচ্ছে 15 নাম্বার। এবং যখন এই যে আই এর ভ্যালুটা 0 বা 1 যাই হোক না কেন, সেটার উপরে আমাদের আসলে ডিরেক্ট ইনডিরেক্ট মেমোরি এটা ডিপেন্ড করবে। তো তারপরে আমরা একটা জিনিস দেখি যে আমাদের এইখানে যে হচ্ছে কানেকশন ছিল হচ্ছে 12 থেকে 14 এর মধ্যে, যে আমাদের 1 1 1, এই তিনটা 1 এর ভ্যালু কত, 7 না? এই তিনটা ভ্যালু যদি 1 হয় তাহলেই আমাদের এটা D7 কে সিলেক্ট করবে, এবং তখন আমাদের এইখানে আমরা এটা হচ্ছে মেমোরি অ্যাড্রেস হবে নাকি রেজিস্টার হবে নাকি হচ্ছে ইনপুট আউটপুট ইনস্ট্রাকশন হবে, সেইটা এখান থেকে ডিসাইডেড হবে। বাকি সবগুলোর জন্য আমরা তো জানি আসলে হচ্ছে কি কি ডিসাইডেড হবে। এটা তখন ডিসাইড করবে যে এটা কি রেজিস্টার হবে নাকি এটা হচ্ছে আমাদের ইনপুট আউটপুট হবে, D7। তারপরে হচ্ছে D7, D7 থেকে অন্যান্য যাই হোক না কেন, তখন সেটা ডিরেক্টলি অটোমেটিকলি এটা রেজিস্টারে, এটা মেমোরি রেফারেন্সের মধ্যে চলে যাবে। D7 এর ভ্যালুই তিনটা 1, এবং আমরা আমরা একটু আগে বলছিলাম যে রেজিস্টার রেফারেন্সের ভ্যালু হচ্ছে 0 তিনটা 1, আর ইনপুট আউটপুট ইনস্ট্রাকশনের ভ্যালু হচ্ছে 1 তিনটা 1। তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি, তো আমরা এখান থেকে আসলে বেসিক্যালি দুইটার দিকে দিতে পারবো। একটা হচ্ছে D7 এর ভ্যালু হচ্ছে তিনটা 1, যেহেতু তিনটা 1 এর বাইনারি ভ্যালু 7, সেজন্য এখানে D7 এর ভ্যালু যদি 1 হয় তাহলে কিছু একটা হবে, আর D7 এর ভ্যালু যদি 2 হয় তাহলে কিছু একটা হবে। পরেরটা আমরা একটু পরে দেখতেছি। ওকে, তাহলে D7 এর ভ্যালু যদি 1 হয় তাহলে এটা কি কি হইতে পারে, ইট কুড বি রেজিস্টার আর ইনপুট আউটপুট, যে কোনো একটা হইতে পারে। যেহেতু D7 এর ভ্যালু আমাদের যদি, সরি, D7 এর ভ্যালু যেহেতু আমরা জানি যে 111, তাহলে এটা রেজিস্টার আর ইনপুট আউটপুট দুইটা হতে পারে। যদি আই এর ভ্যালু এর উপরে ডিপেন্ড করবে, যদি আই এর ভ্যালু যদি 0 হয় তাহলে এটা রেজিস্টার হবে, আর যদি 1 হয় তাহলে এটা ইনপুট আউটপুট হবে। এখানে কি বলতেছে যে আই এর ভ্যালু যদি 1 হয় তাহলে কি বলতেছে, যে এটা ইনপুট আউটপুট হবে, এবং এক্সিকিউট ইনপুট আউটপুট ইনস্ট্রাকশন, তারপরে সিকোয়েন্স কাউন্টারটাকে 0 করে দিতে বলা হচ্ছে, এবং এটা কোথায় হচ্ছে, এবং T3 টাইমের মধ্যে হচ্ছে। ঠিক আছে, আর যদি 0 হয় তাহলে এটা কি কি পারফর্ম করবে, এটা রেজিস্টার ইনস্ট্রাকশন হবে। রেজিস্টার ইনস্ট্রাকশন যদি হয় তাহলে রেজিস্টার রেফারেন্স ইনস্ট্রাকশনটাকে পারফর্ম করবে, এবং সে তারপর সিকোয়েন্স কাউন্টারটাকে 0 করে দেবে। এইটুকু আমরা বুঝলাম। এখন যদি এই যে D0 আমাদের যে ভ্যালুটা ছিল সেইটার থেকে আমাদের ভ্যালু অন্যান্য, এই D7 ভ্যালু ছাড়া অন্যান্য যে কোনো ভ্যালুই যদি হয়, D7 ছাড়া অন্যান্য যে কোনো ভ্যালু যদি হয় তাহলে সেটা অবশ্যই কি মেমোরি রেফারেন্স হবে। তো মেমোরি রেফারেন্স যদি হয় তাহলে মেমোরি রেফারেন্স আমরা কি জানি, দুই ধরনের হয়। একটা হচ্ছে 1, যদি 1 হয় তাহলে হচ্ছে এটা আমরা কি জানি, ইনডিরেক্ট মেমোরি। ইনডিরেক্ট মেমোরিটাকে কিভাবে আমরা অ্যাড্রেস করি, এটা হচ্ছে একটা অ্যাড্রেসিং মেমোরি, এবং সেই মেমোরির মধ্যে আরেকটা অ্যাড্রেস দেওয়া আছে, এবং সেই অ্যাড্রেসটা কোথায় চলে যাচ্ছে, আরেকটা অ্যাড্রেস মেমোরির মধ্যে যাচ্ছে, মানে মেমোরি অফ মেমোরি। এটা আমরা এটা থেকে দিয়ে বোঝাচ্ছি, এবং সেটাও T3 টাইমের মধ্যে হবে। তারপরে হচ্ছে T3 টাইমের মধ্যেই মেমোরির রেফারেন্সটাকে এক্সিকিউট করে দেবে। তারপরটা কি, আই এর ভ্যালু যদি 0 হয় তাহলে ডিরেক্ট মেমোরি। তো ডিরেক্ট মেমোরি যদি হয় তাহলে আর কোনরূপ ইনস্ট্রাকশন সে যেহেতু পাচ্ছে না, তাহলে সে ডিরেক্টলি এক্সিকিউট ফর্মে, সে ফরম্যাটের মধ্যে সে চলে যাবে। ওভারঅল এইভাবেই একটা আমাদের যে হচ্ছে ইনস্ট্রাকশন সাইকেল আছে, তাহলে এই ইনস্ট্রাকশন সাইকেলটা ওভারঅল এইভাবেই পূর্ণ হবে। তাহলে আমরা এখান থেকে দেখে কি বলতে পারি যে এইটুকু হচ্ছে আমাদের ফেস, এইটুকু হচ্ছে ডিকোড, এবং এইটুকু হচ্ছে কি আমাদের এক্সিকিউশন পার্ট। তারপরে এই যে আমরা বলছিলাম যে মেমোরি
আমাদের ধরেন এই সিকোয়েন্স কাউন্টার ও হচ্ছে T3 টাইমে এটাকে ও শেষ করে দিল, তাহলে সিকোয়েন্স কাউন্টার যখন আবার 0 হয়ে গেল, তার মানে সে T0 টাইমে চলে গেল। এবং এখানে এই যে দেখেন এখান থেকে দেখতে পাচ্ছি যে সিকোয়েন্স কাউন্টার 0 হয়ে যাওয়া মানে T0 টাইমে চলে যাওয়া। তো T0 টাইমে চলে গেলে আবার কি হলো, আবার হচ্ছে প্রোগ্রাম কাউন্টার লোড হবে, প্রোগ্রাম কাউন্টার লোড হওয়ার পরে আবার একটা অ্যাড্রেস আসবে, তারপরে সে আবার পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করবে। এইভাবেই একটা সাইকেল চলতে থাকবে। এটাকে আমরা আর একটু ইজি ভাবে এই যে এইভাবে হাতে লিখে এইভাবে দেখতে পারি যে এইটুকু হচ্ছে ফেস, এইটুকু ডিকোড, আর এই পার্টটুকুর নাম দিয়েছি আমরা ডিসিশন, যেখানে বিভিন্ন রকম আমাদের যে D7 এর যে ভ্যালুটার কথা বললাম, সেই D7 এর ভ্যালু এবং অন্যান্য ভ্যালুর কথা যেখানে বলছিলাম সেটা হচ্ছে ডিসিশন। আর পরবর্তী যে পার্টটুকু আছে সেটা হচ্ছে এক্সিকিউশন পার্ট।